হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ম্যাটেরিয়াল টেস্টিং সম্পর্কে, কিউসি ল্যাবে র ম্যাটেরিয়াল টেস্টিং সম্পর্কে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ইমরান। আর আজকে আমরা জানবো কিউসিতে র ম্যাটেরিয়াল টেস্টিং কিভাবে হয় এবং কোন কোন টেস্টগুলো করা হয় সে সম্পর্কে। এটা জাস্ট একটা ওভারভিউ। এক একটা র ম্যাটেরিয়াল এক একভাবে টেস্ট করা হয়, সো প্রত্যেকটা টেস্ট প্রত্যেকটা র ম্যাটেরিয়ালের জন্য প্রযোজ্য হবে না, এবং ইভেন এর বাইরেও অনেক টেস্ট থাকতে পারে যেটা স্পেশালাইজড। বাট মেজরিটি অফ দ্য টেস্ট কি কি করা হয় সেগুলো আমরা আজকে কাভার করার চেষ্টা করব। তো র মেটেরিয়াল টেস্টিংকে যদি আমি গ্রসলি ভাগ করি কি কি জিনিস আসলে দেখা হয়, তাহলে আমরা ফার্স্টেই দেখবো যে আমরা মূলত চারটা বিষয়ের উপরে ফোকাস করি। একটা হলো র মেটেরিয়ালটির আইডেন্টিফিকেশন, দেন অ্যাসে অর পোটেন্সি, তারপরে ইমপিউরিটিস, আর এর ফিজিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস। এই চারটা জিনিস কি এ সম্পর্কে একটু আমরা এখন ধারণা নিয়ে নিই। তো ফার্স্ট অফ অল আইডেন্টিফিকেশন, বোঝাই যাচ্ছে এটা আইডেন্টিফাই করা, অর্থাৎ যে র মেটেরিয়ালটা আমাদের অ্যাকচুয়ালি কিনে আনা হয়েছে বা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আসলেই ওই র মেটেরিয়ালটা, সেটা আইডেন্টিফাই করা। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা যাচ্ছে যে আমরা যদি কিনে নিয়ে আসি প্যারাসিটামল আর হয়ে যায় এটা হচ্ছে বিলাস্টিন, দেন এটা তো আসলে কিছু হলো না। সো অ্যাকচুয়ালি প্যারাসিটামল যদি আমরা নিয়ে আসি ওটাতে প্যারাসিটামল থাকতে হবে। সো এটাই হচ্ছে আইডেন্টিফিকেশন। এর জন্য আমরা মূলত 4 ধরনের টেস্ট করে থাকি, 4 ধরনের। সো ফার্স্ট অফ অল যেটা বলতে পারি আইডেন্টিফিকেশন 1, 2, 3, 4। ফার্স্টে থাকবে কেমিক্যাল আইডেন্টিফিকেশনস। ডিফারেন্ট টাইপের কেমিক্যাল আইডেন্টিফিকেশন হতে পারে। সাধারণত যেটা হয় যে ওই র ম্যাটেরিয়ালটা কোনো ধরনের কেমিক্যালের সাথে রিয়াকশন করে হয়তো কোনো কালার শো করে, অথবা কোনো ধরনের অধক্ষেপ তৈরি হয়, অথবা ওই ধরনের সলিউশনটা হয়তো কালার চেঞ্জ করে। যে কোনো ধরনের কালার চেঞ্জ বা এই ধরনের যেই কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে আইডেন্টিফিকেশন, সেটাকে আমরা কেমিক্যাল পর্যায়ে ফেলি। নাম্বার 2 সব থেকে যেটা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে স্পেকট্রোস্কোপি, অর্থাৎ ডিফারেন্ট টাইপের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আমরা লাইট ব্যবহার করে, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড লাইটস ব্যবহার করে আমরা বোঝার চেষ্টা করব যে ওই র মেটেরিয়ালটা আসলেই কোনটা। তো সেই ক্ষেত্রে সাধারণত ইউভি, আইআর, এএস, জিসি, এলসি, টিএলসি, এক্সরে ডিফ্র্যাকশন, এক্সআরডি, এই ধরনের টেকনিকগুলো ব্যবহার করা হয়। সো এই সবগুলোই স্পেকট্রোস্কোপির পর্যায়ে পড়ে কোনো না কোনোভাবে, এবং এর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি। এর ভেতরে সব থেকে বেশি ইউজ হয় সম্ভবত ইউভি, আইআর, এইচপিএলসি বা এলসি এ ধরনের ইকুইপমেন্টসগুলো। দেন থাকে কাইরাল আইডেন্টিফিকেশন, অর্থাৎ এই ধরনের স্পেকট্রোস্কোপি দিয়ে মলিকিউল আইডেন্টিফাই করা গেলেও সেটা কাইরাল ফর্ম কীরকম এটা জানার জন্য আমরা আরেক ধরনের আইডেন্টিফিকেশন করি, যেটা পোলারিমেট্রি বলে। এটা পোলারিমিটার দিয়ে করা হয়। নাম্বার 4 হলো ফিজিক্যাল কোয়ালিটি। এই ফিজিক্যাল কোয়ালিটিও আইডেন্টিফিকেশনের একটা পার্ট, লাইক মেল্টিং পয়েন্ট। আমরা জানি যে পিওর একটা কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট একদম ডিফাইন্ড। সো মেল্টিং পয়েন্ট যদি চেঞ্জ হয় তার মানে হলো ওই জিনিসটা হয়তো ওই যেই ইন্টেন্ডেড প্রোডাক্ট সেটা না। সো মেল্টিং পয়েন্ট, আর একটা হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ভিসকোসিটি, ক্যালোরিমেট্রি। এই ধরনের টেস্টগুলো দিয়ে আমরা ফিজিক্যাল কোয়ালিটির মাধ্যমে ওই র মেটেরিয়ালটাকে আইডেন্টিফাই করতে পারি। তো এই গেল আইডেন্টিফিকেশন। তারপরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাসে বা পোটেন্সি। অর্থাৎ লাইক আমি 100 মিলিগ্রাম র মেটেরিয়ালটা নিলাম, আমার এতে তো 100 মিলিগ্রামই ওই র মেটেরিয়ালটাই থাকার কথা। সো কতটুকু আসলে আছে, কত পার্সেন্ট ওইটাতে র মেটেরিয়াল আছে, যতটুকু নিয়েছি সেইটা বের করা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং। সাধারণত 3 ধরনের প্রসেস এখানে আমরা ব্যবহার করি: টাইট্রিমেট্রি, ক্রোম্যাটোগ্রাফি আর স্পেকট্রোস্কোপি। সো টাইট্রিমেট্রি আমরা জানি টাইট্রেশন করা, এটা 2 ভাবে করা যায়। ম্যানুয়ালি বুলেট পিপেট দিয়ে টাইট্রেশন করা যায় ডিফারেন্ট টাইপের ইন্ডিকেটর ইউজ করে, অথবা আমরা ওই ম্যানুয়াল টাইট্রেশনটাকেই পোটেনশিওমিটার ব্যবহার করে টাইট্রেশন করতে পারি, যেটা অটোমেটেড। আর যদি আসি ক্রোম্যাটোগ্রাফিতে, তাহলে আমরা এলসি, জিসি এগুলোর সাথে ডিফারেন্ট ডিটেক্টর সংযুক্ত করে আমরা ক্রোম্যাটোগ্রাফির মাধ্যমে আইডেন্টিফিকেশন করতে পারি। নাম্বার 3 হচ্ছে স্পেকট্রোস্কোপি। ইউভি বা আইআর এই ধরনের স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আমরা পোটেন্সি বের করতে পারি। সো এই গেল পোটেন্সি বের করা। পোটেন্সির সাথে ওতপ্রোতভাবে আরেকটা জিনিস জড়িত থাকবে যেটা আমাদের দেখতে হয়, সেটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট। সেইটা আসলে ফিজিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউটের একটা পার্ট, এটা আমরা আরেকটু পরে দেখব। তার আগে সেটা আগে দেখে আসি, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউট। তো এইগুলোর মধ্যে আমরা ডেসক্রিপশন, ফার্স্ট অফ অল র মেটেরিয়ালটা দেখতে কিরকম, এটা কি লাম্প হয়ে গেছে, এটা কি যেই কালারে থাকার কথা সেই কালারে আছে, এটা ক্রিস্টালাইন ফর্ম যেরকম থাকার কথা সেরকম কি আছে, দিস ইজ ডিসক্রিপশন।
পার্টিকেল সাইজ, যেই পার্টিকেল সাইজে আমাদের র মেটেরিয়ালটা থাকার কথা সেটা কি আছে নাকি নেই, অথবা কেমন অবস্থায় আছে। এই ধরনের এই পার্টিকেল সাইজের জন্য আমরা সিভ অথবা পার্টিকেল সাইজ অ্যানালাইজার ব্যবহার করতে পারি। ওয়াটার কন্টেন্ট, যেটার কথা বলছিলাম যে অ্যাসের ক্ষেত্রে বা পোটেন্সি ডিটারমিনেশনের ক্ষেত্রে ওয়াটার কন্টেন্ট একটা খুব বড় ভূমিকা পালন করে। হাউএভার ওয়াটার কন্টেন্ট কিন্তু ফিজিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউট। সাধারণত ময়েশ্চার অ্যানালাইজার অথবা ওভেন ব্যবহার করে, ওভেনের ব্যালেন্স ব্যবহার করে আমরা ওয়াটার কন্টেন্ট বের করতে পারি, অথবা কার্লফিশার টাইট্রেটার ইউজ করতে পারি। অ্যান্ড দেন ভিসকোসিটিও একটা ফিজিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউট, যেটা কিনা বোথ আইডেন্টিফিকেশন এবং ডেসক্রিপশন দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য হয় কাইন্ড অফ। এর পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমপিউরিটিস। ওকে, আমরা বুঝলাম যে হ্যাঁ, যতটুকু পটেন্সি থাকার কথা বা আছে, যে পরিমাণে ওই প্রোডাক্টটা থাকার কথা সেটা আছে, কিন্তু এর সাথে কি কোনো ইমপিউরিটি আছে, কোনো ভেজাল কি আছে, এটাও বের করাটা খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক। সো এই ইমপিউরিটি যদি ডিটারমাইন করতে যাই, তাহলে দেখবো আমরা মূলত দুই ধরনের সোর্স থেকে বা দুই ক্যাটাগরির ইমপিউরিটি পেয়ে থাকি। একটা হলো অর্গ্যানিক ইমপিউরিটি আর একটা হলো ইনঅর্গ্যানিক ইমপিউরিটি। অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিক। ইনঅর্গ্যানিক ইমপিউরিটি হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ হেভি মেটালস, বিভিন্ন ধরনের মেটাল অ্যান্ড মিক্সচার। সো প্রশ্ন হলো, একটা র মেটেরিয়ালে মেটাল কোত্থেকে আসবে? মেটাল আসতে পারে, ফর এক্সাম্পল দ্যাট র মেটেরিয়ালটা তো একটা প্রিকার্সার থাকে, অর্থাৎ আরও একটা র মেটেরিয়াল থাকে, মানে একটা কেমিক্যাল স্ট্রাকচার থাকে, সেইটাকে ডিফারেন্ট রিয়াকশন করিয়ে বেশ কয়েক ধাপ পার করার পরে সেই র মেটেরিয়ালটা ইনটেন্ডেড র মেটেরিয়ালে কেমিক্যালি ট্রান্সফর্ম হয়। এখন এই যে রিয়াকশনগুলো হলো, এটা নিশ্চয়ই কোনো না কোনো ভেসেলে হয়েছে। সাধারণত ভেসেলটা স্টেনলেস স্টিল বা এই ধরনের কোনো প্রোডাক্টের হয়ে থাকে। এই যে এসএস এর ভেসেলে আমরা র মেটেরিয়ালটা প্রিপারেশন করছি, এখানে ডিফারেন্ট টাইপের সলভেন্ট যাচ্ছে। সো এই এসএস ভেসেলের কিছু ফ্র্যাকশন ওই র মেটেরিয়ালে চলে আসতে পারে। দিজ আর দ্য সোর্স অফ হেভি মেটাল। এছাড়াও র মেটেরিয়ালে ইটসেলফ কিছু হেভি মেটাল থাকতে পারে, বাট মোস্টলি ভেসেল এবং ট্রান্সফারিং যেই কন্ট্যাক্টে যে মেটালগুলো আসে, সেখান থেকে কিছু পরিমাণ হেভি মেটাল শেড করে বা মেটাল শেড করে র মেটেরিয়ালের সাথে চলে আসতে পারে। দিস ইজ হেভি মেটাল। হেভি মেটালের জন্য সাধারণত কেমিক্যাল আইডেন্টিফিকেশন, কেমিক্যাল কোয়ান্টিফিকেশন টেস্ট আছে, মূলত এগুলো লিমিট টেস্ট হয়। এছাড়াও হেভি মেটালগুলো আমরা ডিফারেন্ট টাইপের স্পেকট্রোস্কোপিক মেথডেও শনাক্ত করতে পারি, লাইক এএস আমরা ব্যবহার করতে পারি হেভি মেটাল শনাক্তকরণের কাজে, কোয়ান্টিফিকেশনের কাজে। এরপরে যদি আসি অর্গ্যানিক র মেটেরিয়াল, তাহলে অর্গ্যানিক র মেটেরিয়াল আমরা দেখব এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, লাইক ইমপিউরিটি, রিলেটেড সাবস্টেন্স, ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড, ফাংশনাল গ্রুপস। ফাংশনাল গ্রুপ কি, যেমন নাইট্রেট গ্রুপ থাকতে পারে, সালফেট থাকতে পারে, এই ধরনের বিভিন্ন গ্রুপ আমরা অ্যাকচুয়ালি পেতে পারি, যেটাকে উইদিন লিমিটসে থাকাটা প্রয়োজন। সো এইগুলোর ক্ষেত্রে সাধারণত এই ফাংশনাল গ্রুপ ডিটারমিনেশনগুলো সাধারণত কেমিক্যাল অ্যানালাইটিক্যাল পদ্ধতিতে হয়ে থাকে। এবার আসি ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড। সো ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড কি, দেখেন, আমি কেবলই বলেছিলাম যে র মেটেরিয়ালগুলো তো ডিফারেন্ট ধাপে তৈরি হচ্ছে। তো এই এক একটা ধাপে র মেটেরিয়াল তৈরি যে হচ্ছে, হয়ে যে ফাইনাল র মেটেরিয়াল তৈরি হচ্ছে, এই ধাপগুলোতে তো কোনো না কোনো সলভেন্ট ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ কোনো লিকুইড সাবস্টেন্স থাকছে। এই লিকুইড সাবস্টেন্স ছাড়াও তো কি হবে না, রিয়াকশনই হবে না। সো এই রিয়াকশন করার জন্য যে লিকুইড সাবস্টেন্সগুলো ব্যবহার হচ্ছে, এইগুলা ফাইনাল র মেটেরিয়ালে কিছু পরিমাণ থেকে যেতে পারে। সো এই ফাইনাল র মেটেরিয়ালে মূল যেই র মেটেরিয়ালটা আমার দরকার, সেটা ছাড়া যে ধরনের লিকুইড সাবস্টেন্সগুলো থেকে যাচ্ছে, এগুলো তো আনওয়ান্টেড। অনেক ক্ষেত্রেই এগুলো শরীরের জন্য অনেকটা হার্মফুল। সো এই ধরনের লিকুইড সাবস্টেন্স যেগুলো ভোলাটাইল, সেগুলোকে আমরা বলছি ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড। সাধারণত কি হয়, রিয়াকশনের ক্ষেত্রে আমরা সাইক্লোহেক্সেন, ইথানল, মিথানল, পানি তো অবশ্যই, টেট্রাহাইড্রোফিউরান, ডিফারেন্ট টাইপ অফ সলভেন্ট ব্যবহার করে থাকি। তো এই যে টেট্রাহাইড্রোফিউরান ব্যবহার করছি, এটা কিন্তু কার্সিনোজেনিক, এটা মানুষের জন্য ভালো না। সো এটাকে একটা অবশ্যই নির্দিষ্ট ডোজের নিচে অবশ্যই থাকতেই হবে। সো এইটা কতখানি পরিমাণে আছে, এই জিনিসটা ডিটারমিনেশন করা হয় এই ইমপিউরিটি ডিটারমিনেশনের মাধ্যমে, বা এটা একটা ইমপিউরিটির একটা পার্ট, ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড। সো সাধারণত আমরা করি কি, এই ভিওসিটা আমরা ডিটারমাইন করি গ্যাস ক্রোমাটোগ্রাফি দিয়ে, জিসি দিয়ে, যেহেতু গ্যাস এগুলো ভোলাটাইল, এগুলো গ্যাস ফর্মে আমরা ডিটেকশনটা সহজে করতে পারি। সো ভিওসিটা ডিটারমাইন করছি আমরা জিসি দিয়ে। এরপরে আসি ইমপিউরিটি এবং রিলেটেড সাবস্টেন্সেস। সাধারণত এই দুইটা অনেকটা ইন্টারচেঞ্জেবল ওয়েতে ব্যবহার করা হয়, বাট এই দুইটার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। তো মূলত ব্যাপারটা হচ্ছে, এই রিলেটেড সাবস্টেন্স জিনিসটা কি একটু আগে আমরা এটা বুঝে নিই। সো আমি আবারও বলছিলাম, র ম্যাটেরিয়ালগুলো তো একটা প্রিকার্সর কেমিক্যাল থাকে, সেটা থেকে কয়েক ধাপে বিক্রিয়া করে ফাইনাল র ম্যাটেরিয়ালটা তৈরি হচ্ছে। নাও এই যে কয়েক ধাপে বিক্রিয়া করে ফাইনাল র ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে,
এই ফাইনাল র ম্যাটেরিয়ালে কিছু পরিমাণ আগের ওই পুরনো প্রিকারসরের যে ধাপগুলো ছিল ওখান থেকে কয়েক ধাপের কিছু পরিমাণ, অল্প পরিমাণ হলেও সেই র ম্যাটেরিয়াল থেকে যেতে পারে, আসতেই পারে। সো এই র ম্যাটেরিয়ালগুলো কি ফাইনাল র ম্যাটেরিয়ালের রিলেটেড সাবস্টেন্স, বাইরে থেকে আসা রিলেটেড, ওইটাই রিলেটেড সাবস্টেন্স, কাইন্ড অফ ওগুলোর প্রিকারসর। সো ওই প্রিকারসর যেই র ম্যাটেরিয়ালগুলো আছে সেটা যদি ফাইনালটার সাথে কিছু পরিমাণ মিশে থাকে সেগুলোকে আমরা বলছি রিলেটেড সাবস্টেন্সেস। তো যেহেতু এই রিয়াকশন পাথওয়েটা আমাদের জানা আছে, সুতরাং আমরা এটা জানতে পারি যে কোন কোন র ম্যাটেরিয়ালগুলো এখানে ফাইনালি আসতে পারে। সো সাধারণত এগুলো নন রিলেটেড সাবস্টেন্স হয়, জানা থাকে, এবং আমরা যখন অ্যানালিটিক্যাল মেথড ইউজ করি তখন আমরা সাধারণত এটা এইচপিএলসির মাধ্যমেই বা ইউপিএলসির মাধ্যমে রিলেটেড সাবস্টেন্সটাকে আইসোলেট করা হয় এবং কোয়ান্টিফাই করা হয়। সাধারণত এটা যতটা বডি ডোজ, ডেইলি ডোজ থাকে সেটার নিচে যদি থাকে রিকমেন্ডেড ডোজ যেটা, তাহলে আমরা সেটাকে বলতে পারি সঠিক পরিমাণে আছে বা কম পরিমাণে আছে। এটাকে কম পরিমাণে অবশ্যই থাকতে হবে, কারণ আমাদের ইন্টেন্ডেড র ম্যাটেরিয়াল হলো যেটা আমরা কনজিউম করতে যাচ্ছি, এর বাইরে অন্য যে কোনো কিছুই আমাদের ওয়ান্টেড না। সো যতই রিলেটেড সাবস্টেন্স থাকুক এটা আমরা চাই না, এবং আমরা চাই এই রিলেটেড সাবস্টেন্সেস যত কম পরিমাণে থাকুক সেটাই আমাদের জন্য ভালো। সো এই হলো একটা ইম্পিউরিটি সোর্স। আরেকটা সাথে লিখেছি ইম্পিউরিটি, সেটা হচ্ছে রিলেটেড সাবস্টেন্সেসও এক প্রকার ইম্পিউরিটি, বাট রিলেটেড সাবস্টেন্স বাদেও এর সাথে অন্য কোনো ধরনের ইম্পিউরিটি যদি মিক্স হয়ে যায়, লাইক যে কন্টেইনারটা আমি ব্যবহার করছি, কন্টেইনার থেকে আসতে পারে, এনভায়রনমেন্ট থেকে আসতে পারে, অন্য যে কোনো সোর্স থেকে যদি কোনো ইম্পিউরিটি এই ভিওসি এবং রিলেটেড সাবস্টেন্স বাদে আসে, তাহলে সেগুলোকে আমরা বলছি আননোন ইম্পিউরিটি বা আদার ইম্পিউরিটিস। এই জিনিসটা, এই আননোন ইম্পিউরিটি এবং রিলেটেড সাবস্টেন্স দুইটাই সাধারণত এইচপিএলসি বা টিএলসি এই ধরনের মেথডে আইডেন্টিফাই এবং কোয়ান্টিফাই করা হয়। সো এই গেল 4টা ক্রিটিক্যাল প্যারামিটার যেটা কিউসি টেস্ট করে। এছাড়াও র ম্যাটেরিয়াল টেস্টিং এর ক্ষেত্রে মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটারস টেস্ট করতে হয়। মাইক্রোবায়োল প্যারামিটারের ভেতরে যদি বলি তাহলে এক প্রকার হচ্ছে প্যাথোজেন টেস্ট করা হয়, অর্থাৎ রোগ সৃষ্টিকারী যে জীবাণুগুলো, যেই ব্যাকটেরিয়া, এইটা কি পরিমাণে আছে এই জিনিসটা আমাদেরকে বের করতে হয়, এটা একটা টেস্ট। আবার আরেক ধরনের টেস্ট হয়, সেটা হচ্ছে এখানে কি পরিমাণ মৃত অ্যান্ডোজেন যেগুলো, এটা কি পরিমাণে আছে। সো এই দুইটা জিনিসই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট করে, নট কিউসি অ্যাকচুয়ালি, বাট মেবি কিউসির পার্ট হয় মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। অনেক ক্ষেত্রে আলাদা থাকে, অনেক ক্ষেত্রে একসাথে থাকে, বাট মাইক্রোবায়োলজির কাজ হলো এই ব্যাকটেরিয়াল কাউন্টগুলোকে নিয়ে কাজ করা, এবং র ম্যাটেরিয়াল যেটা আমরা ব্যবহার করছি সেটা যেহেতু স্টার্টিং ম্যাটেরিয়াল একটা, এইখানে ওই ব্যাকটেরিয়াল কাউন্ট অবশ্যই আমাদের ইন্টেন্ডেড লিমিটের থেকে কম হতে হবে। যদি বেশি হয় তাহলে অবশ্যই ফাইনাল প্রোডাক্টে তার ইম্প্যাক্ট পড়বে। তো এই গেল হচ্ছে ওভারভিউ র ম্যাটেরিয়াল টেস্টিং এর। হোপ দ্যাট ক্লিয়ার্স। এর প্রত্যেকটা অ্যাট্রিবিউট, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমরা আরও ডিটেলসে ফার্দার জানতে পারবো। থ্যাংক ইউ।